প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি এই করোনা দুর্যোগ চলাকালীন মুহূর্তেও সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও উপরওয়ালার ইচ্ছায় এবং তোমাদের দোয়ায় ভালো আছি। গরিবের চর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি নারায়ণ চন্দ্র রায়, ট্রেড ইনস্ট্রাক্টর ড্রেস মেকিং, তোমাদের এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজ আমি ভোকেশনাল শাখার নবম শ্রেণীর ড্রেস মেকিং 1 এর প্রথম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের এই প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে পোশাক সম্পর্কে ধারণা। তো বুঝতেই পারতেছো পোশাক সম্পর্কে ধারণা বলতে কী বোঝাবে। এই পোশাক, আদিকালে পোশাক বলতে কিছু ছিল না। আদিমকালে মানুষ গাছের ছাল বাকল পরেই তারা লজ্জা নিবারণ করত। তো আস্তে আস্তে মানুষ পোশাক সম্পর্কে ধারণা লাভ করে। আমাদের মৌলিক অধিকারের মধ্যে পোশাকের স্থান দ্বিতীয়। তো সেক্ষেত্রে পোশাকের ভূমিকাও অপরিসীম। পোশাক, পুরুষদের পোশাক সাধারণত ধুতি, পাঞ্জাবি, প্যান্ট, লুঙ্গি এগুলো পরিধান করে। মহিলারা সাধারণত শাড়ি, কামিজ, সালোয়ার, শিশুরা ফতুয়া এসব পোশাক পরিধান করে। তো আমরা এখন এই পোশাক সম্পর্কে কী হবে বা পোশাকের সংজ্ঞা কী বা পোশাকটা কী এটা জেনে নিই। পোশাকটা হলো, পোশাক বলতে আমরা বুঝি মানুষ যা পরিধান করে লজ্জা নিবারণ করে তাকেই পোশাক বলে। এক কথায় পোশাক হলো কোনো বস্তু যা সেলাই করে পরিধান করার উপযোগী করা হয় তাকেই পোশাক বলে। এই পোশাকের উৎপত্তি কোথা থেকে এবং পোশাকটা কিভাবে আসলো আমরা এখন তা জানব। পোশাকের উৎপত্তি নিয়ে তো কিছুক্ষণ আগে আমি বললাম যে আদিকালে মানুষ গাছের ছাল, বাকল, লতা পাতা, পশুর চামড়া ইত্যাদি দিয়ে পোশাকের প্রয়োজন মেটাত। পরবর্তীতে আস্তে আস্তে মানুষ যখন পোশাকের গুরুত্ব বুঝতে শিখল তখন মানুষ চিন্তা করতে লাগলো যে পোশাক কিভাবে তৈরি করা যায়। তো আস্তে আস্তে মানুষ তুলা থেকে প্রথমে সুতা তৈরি করার চেষ্টা করলো। তোমরা হয়তো দেখছো যে কিছু তুলা, কার্পাস তুলা, আরও বেশ কিছু তুলা আছে, যেমন পাটও একটা তুলা। এসব তুলা থেকে মানুষ আস্তে আস্তে সুতা তৈরি করতে শিখে। তো এই সুতা থেকে কাপড়, কাপড় থেকে পোশাক, এভাবে কিন্তু পোশাকটা আসছে। তো পোশাকের ক্রমবিকাশটা কিভাবে হয় আমরা এবার পোশাকের ক্রমবিকাশ নিয়ে আলোচনা করি। পোশাকের ক্রমবিকাশ বলতে পোশাকটা কিভাবে আসলো যদি আমরা এভাবে দেখি, পোশাকের ক্রমবিকাশ। এটাকে যদি আমরা মেইন সেন্টার হিসেবে ধরি, পোশাক কীভাবে আসলো, প্রথমে তুলা। তোমরা লক্ষ্য করো এই প্রথমে তুলা থেকে পোশাকের ধারণাটা আসে মানুষের মাথায়। তো এই তুলাটাকে তারা কি করছে, প্রথমে সুতা তৈরি করার চেষ্টা করছে।
অনেক পরিকল্পনা করে তারা এই তুলা থেকে সুতা তৈরি করে। যখন মানুষ তুলা থেকে সুতা তৈরি করতে সক্ষম হলো, তখন তারা চিন্তা করলো এই সুতাটা থেকে কিভাবে কাপড় তৈরি করা যায়। আস্তে আস্তে মানুষের বুদ্ধির বিকাশের ফলে তারা এই সুতা থেকে কাপড় তৈরি করতে শিখলো। তো তখন এত মেশিন ছিল না, পোশাক তৈরি করা, এই যে কাপড় তৈরি করা এত মেশিন ছিল না। তখন কি করতো তারা? এই তুলা দিয়ে সুতাটাকে হাতের মাধ্যমে, এখন যেমন আমরা সাধারণত গ্রাম অঞ্চলে দেখা যায় যে বাঁশ দিয়ে তারা কি করে, ধারা তৈরি করে। যেমন একটা বাঁশকে কাটার পর তারা এইভাবে বাঁশটাকে দেয়, এভাবে দেখবা যে বাঁশ দিয়ে কিন্তু ধারা তৈরি করে। তো ঠিক এই তুলাটাকেও তারা এভাবে বেঁধে তারা এই সুতাগুলোকে এইভাবে দিত, ঠিক বাঁশের মতো করেই দিত। তারপরে এই পাশে আরেকটা করে সুতা দিত হাত দিয়ে, এবং এগুলোকে টানে টানে তারা কী করতো, কাপড়ে পরিণত করতো। একটা পর একটা ঢুকতো, একটা পর একটা ঢুকতো, এভাবে কী হতো, একটা কাপড় তৈরি হতো। তো যখন তারা এভাবে কাপড় তৈরি করতে সক্ষম হলো, আস্তে আস্তে বিভিন্ন বিজ্ঞানীরা মেশিনের আবিষ্কার করলো। আবিষ্কারের ফলে এটাকে বলা হয় তাঁত মেশিন। এই কাপড় যেখান থেকে উৎপন্ন হয় সেই মেশিনটার নাম হলো তাঁত মেশিন। এই তাঁত মেশিনের মধ্যে আস্তে আস্তে তারা কাপড় বানানো শুরু করলো। তো এরপর কী হলো, তাহলে তুলার পরে কি হলো, কাপড়। তুলা থেকে কি হলো, কাপড়। এই যে তুলা থেকে কাপড় হলো, যখন কাপড় তৈরি করতে শিখল মানুষ, তখন এই কাপড়টাকে কিভাবে পোশাকে রূপ দেওয়া যায় তার জন্য আবার ভাবতে শুরু করলো। সকলের প্রচেষ্টায় বিজ্ঞানীরা আস্তে আস্তে পোশাক তৈরি করার পরিকল্পনা করলো। তখন কী করতো, কাপড়টাকে কেটে কোনো রকম হাতের মাধ্যমে সেলাই করে, তোমরা তো হাত সেলাই দেখছো, সুই সুতা, হাতের মাধ্যমে সেলাই করে পোশাক তৈরি করতো। তো হাতের মাধ্যমে পোশাক তৈরি করতে বুঝতেই পারতেছো কত সময়ের ব্যাপার। হ্যাঁ, অনেক সময় ধরে একটা পোশাক তৈরি করতো। এভাবে আস্তে আস্তে বিজ্ঞানীরা কী করলো, মেশিন তৈরি করলো, যে হাতের মাধ্যমে তো করা যাবে না, মেশিন তৈরি করলো। হ্যাঁ, তো মেশিন তৈরি করার পর তারা কী করলো, মেশিনে কাপড় কেটে সেলাই করে পরিধানযোগ্য পোশাক তৈরি করত। এই কাপড় হয়ে গেল, পরে কি হলো, পরিধান মেশিনে তৈরি করলো, সেলাই মেশিন। এর নাম হলো কি, সেলাই মেশিন। এই কাপড়ের পরে আবিষ্কার হলো সেলাই মেশিন। এই সেলাই মেশিনে দু একটা করে পোশাক মানুষ তৈরি করতে লাগলো। তৈরি করার পর দেখলো যে একজন মানুষ কয়েকটি পোশাক তৈরি করতে পারে। তো এটাকে আস্তে আস্তে কী করলো, যেন কয়েকজন মানুষ না, সেটাকে কী করলো, বাড়ানো শুরু করলো। যখন কোনো একটি এখনকার তোমরা লক্ষ্য করো যে আমাদের আশপাশে অনেক দোকান আছে, দর্জির দোকান বা টেইলার, এর কী থাকে, 10 থেকে 12টা মেশিন থাকে। 10 থেকে 12টা মেশিনে তারা কাজ করে, সেলাই করে মানুষের প্রয়োজন মেটাচ্ছে। কিন্তু আমরা দেখছি যে আরও বড় বড় গার্মেন্টস, হ্যাঁ, অনেক অনেক পোশাক আসে গার্মেন্টস থেকে। এই পোশাকগুলো কোথায় হয়, এগুলো হলো গার্মেন্টসে। তো গার্মেন্টসে কি এই একটা দুটো মেশিন দিয়ে হবে, 10টা মেশিন দিয়ে হবে না, সেখানে আরও অনেক মেশিন লাগবে। তো এই টেলার থেকে সেলাই মেশিন একটি কী করলো, গার্মেন্টসে পরিণত করলো, গার্মেন্টস ফ্যাক্টরি। গার্মেন্টস ফ্যাক্টরি বর্তমান এই গার্মেন্টস ফ্যাক্টরিতে হাজার হাজার লক্ষ লক্ষ পোশাক তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে এইভাবে ধারাবাহিকভাবে পোশাকের ক্রমবিকাশটা আসছে। তো এখন আমরা কি অতি সহজেই পোশাক পাচ্ছি না, খুব দ্রুত সময়ে। এখন ইচ্ছা করলে আমরা কাপড় কিনে পোশাক দর্জির কাছে না বানিয়ে ইচ্ছা করলে আমরা মার্কেট থেকে কাপড় কিনতে পাচ্ছি। তো এটা হলো এই যে পোশাকের ক্রমবিকাশ, কিভাবে পোশাকটা আসলো।
তো এই যে তুলা থেকে সুতা এবং সুতা থেকে কাপড় এবং কাপড় পরে সেলাই মেশিন, এত কিছু হলো। তো এই যে আমাদের সেলাই মেশিন কিন্তু আবিষ্কার হয়েছে 1755 সালের ইংল্যান্ডের চার্লস ফ্রেডরিক নামে সর্বপ্রথম সেলাই মেশিন আবিষ্কার করেন। তো তিনি যে মেশিনটি আবিষ্কার করেন তা বাণিজ্যিকভাবে রূপ লাভ করেনি। পরবর্তীতে 1851 সালে একটি সেলাই মেশিন আবিষ্কার করেন, যার আবিষ্কার ছিলেন ইসাক মেরিট সিঙ্গার। তো তার থেকেই এই মেশিনের বাণিজ্যিকভাবে চালু হয়। এরপর 1929 সালে মাত্র 80টি সেলাই মেশিন নিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের প্রথম গার্মেন্টস ফ্যাক্টরি আবিষ্কৃত হয়, মাত্র 80টি সেলাই মেশিন নিয়ে। তো এইভাবে আস্তে আস্তে পোশাকের ক্রমবিকাশ ঘটে। এখন আমরা সাধারণত পোশাক পরি, তো পোশাকের প্রয়োজনীয়তা কী? পোশাকের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা সকলেই কিছু না কিছু বলতে পারবো। তবে পোশাকের প্রয়োজনীয়তা অপরিসীম। পোশাক কী করে? আমাদের সভ্যতার বিকাশ ঘটায় এবং আমাদের এই যে শরীরের ত্বক, এই ত্বকটাকে সুন্দর রাখার জন্য আমরা পোশাক ব্যবহার করি। বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু আমরা পোশাক ব্যবহার করি। এই যে আমরা কোনো একটা অনুষ্ঠানে যাব বা স্কুলে যাব বা বাসায় থাকব, কিন্তু নিজেকে একটু আকর্ষণীয় করার জন্য আমরা পোশাক ব্যবহার করে থাকি। আবার মানুষ প্রধানত লজ্জা নিবারণের ক্ষেত্রেই কিন্তু পোশাক ব্যবহার করে, এটাও প্রয়োজনীয়তা। এবং এই পোশাকের মাধ্যমে মানুষের পদমর্যাদাও বৃদ্ধি পায়। তোমরা সাধারণত লক্ষ্য করিও, হাসপাতালে অনেক ডাক্তার বসেন, তাদের জন্য তারা কিন্তু অনেক সময় নির্ধারিত পোশাক পরিধান করে। এবং আর্মি, পুলিশ, বিডিআর, তাদের কিন্তু নির্ধারিত একটি পোশাক আছে। তো এই পোশাকের মাধ্যমেও কী হয়? পদমর্যাদা বৃদ্ধি ঘটে। পোশাক আবার রুচিরও বিকাশ ঘটায়। রুচির বিকাশ ঘটায় কীভাবে? যে আমরা সাধারণত কোনো হোটেলে গেলে আমরা দেখি যে সেখানকার হোটেলের যে মেসিয়ার কী পোশাকটা পরে আছে। এখন অনেক উন্নত হোটেল আছে, সেগুলোতে দেখবা যেমন চাইনিজ রেস্টুরেন্ট, তাদের সেই রেস্টুরেন্টে যারা কাজ করে তাদের কিন্তু নির্ধারিত একটি পোশাক আছে। এই পোশাক তারা পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে সেখানে কাস্টমাররা খেতে যায় না। তো সেখানেও একটা পোশাকের ভূমিকা রয়েছে। পোশাক ব্যক্তি শনাক্ত করতে সহায়তা করে। কিভাবে ব্যক্তি শনাক্ত করতে সহায়তা করে? একটা পুলিশ যখন তার পোশাক পরিধান করে রাস্তায় হেঁটে যায়, তখন আমরা বুঝি সে পুলিশ। তাহলে এই পোশাকের মাধ্যমে আমরা তাকে চিনছি না যে সে পুলিশ? এভাবেই পোশাকের মাধ্যমেও ব্যক্তি শনাক্ত করা যায়। আবার রূপচর্চার ক্ষেত্রেও পোশাক অপরিসীম ভূমিকা রাখে। আমরা কোনো একটা জায়গায় যাব, সেখানে সুন্দর সুন্দর পোশাক পরিধান করি। তো এটা এটা একটা রূপচর্চা। আমরা সাধারণত অনেকে চুলের মডেল করি, ঠিক পোশাকটাও মডেল করি আমরা। এখন বিভিন্ন প্রকার পোশাক আসছে, এগুলো আমাদের পোশাকের প্রয়োজনীয়তা ভূমিকা রাখে। তো এই হলো আজকে আমাদের পোশাক সম্পর্কে ধারণা। আমরা এই অধ্যায়ে পোশাকের সংজ্ঞা জানলাম, পোশাকটা কিভাবে উৎপত্তি হয়েছে জানলাম, পোশাকের ক্রমবিকাশ সম্পর্কে জানলাম এবং পোশাকের প্রয়োজনীয়তা সম্পর্কে জানলাম। তো আজকের এই অধ্যায় শেষে তোমাদের আমি কিছু বাড়ির কাজ দেব, এই বাড়ির কাজগুলো তোমরা করবে। তোমরা এই অধ্যায়টা বাসায় ভালো করে পড়বে এবং অধ্যায়টা পড়ে এই বাড়ির কাজগুলো রেডি করবে। আমি তোমাদের এই বাড়ির কাজগুলো স্কুল খুললে দেখব।
প্রয়োজনীয়তা পোশাকের প্রয়োজনীয়তা লিখবে প্রথম সেলাই মেশিন কে আবিষ্কার করেন? তা লিখবে এবং পোশাকের উৎপত্তি সম্পর্কে লিখবে। যে পোশাকের ক্রমবিকাশটা কীভাবে হয়েছে এটা তোমরা বাসায় লিখবে এবং স্কুল খুললে আমাকে দেখাবে। তো আজকে আমরা পোশাকের সম্পর্কে যে ধারণাটা পেলাম, এই পোশাক সম্পর্কে তোমাদের বাড়ির কাজ দিলাম, এই বাড়ির কাজ ঠিকমতো করবে, পরবর্তীতে আমরা দেখব। তো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে, এরপরে আবার অন্য ক্লাসটি তোমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।